অধিকৃত ওয়েস্ট ব্যাংকের অন্যতম খ্রিস্টান অধ্যুষিত গ্রাম তাইবে ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এই গ্রামটিকে সম্প্রতি আবদ্ধ সামরিক অঞ্চল হিসেবে ঘোষণা করেছে ইসরায়েলি সামরিক সেনাবাহিনী। অবৈধ বসতি স্থাপনাকারীদের সহিংসতা ঠেকাতে এই পদক্ষেপ নেয়ার দাবি করলেও খ্রিস্টান ধর্মীয় নেতারা বলছেন বাস্তবতায় এর উল্টো। তাইবে সহ পার্শ্ববর্তী আল রামুন ও দেইর জারিরের কিছু অংশকে সামরিক অঞ্চল করা হয়েছে। এর মধ্যে আমাদের পবিত্র সেন্ট জর্জ চার্চ সহ 3টি গুরুত্বপূর্ণ গির্জাও রয়েছে, কিন্তু আইন প্রয়োগের উদ্দেশ্য নিয়ে আমরা ধোঁয়াশায় আছি। বাস্তবে সেটেলারদের সহিংসতা প্রতিরোধে দৃশ্যমান কোনো পরিবর্তন হয়নি। এই সিদ্ধান্তটি আসলে বৈষম্যমূলক। স্থানীয় প্রশাসনের অভিযোগ, ইসরায়েলি কর্তৃপক্ষ বা প্যালেস্টাইন সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়নি। বিভিন্ন গণমাধ্যমের থেকে তারা এই সিদ্ধান্তের কথা জেনেছেন। আমরা কেবল মিডিয়ার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জেনেছি। কোনো পক্ষই আমাদের লিখিত কিছু জানায়নি। ওদিকে আমাদের জলপাই বাগানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রতিদিনই ভেড়া চড়াচ্ছে এবং সম্পদ নষ্ট করছে। স্থানীয় প্যালেস্টিনিয়ান ও মানবাধিকার কর্মীদের দাবি, উগ্র ইসরায়েলিদের তাণ্ডব রোধে সেনা মোতায়েনের কথা বলা হলেও বাস্তবে তা সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। মানবাধিকার কর্মীদের এখান থেকে তাড়িয়ে দিতেই এই নির্দেশ জারি করা হয়েছে। সেটেলারদের সহিংসতা থেকে প্যালেস্টিনিয়ান পরিবারকে রক্ষা করতেই আমরা এখানে অবস্থান করছিলাম। তারা প্রতিনিয়ত স্থানীয়দের ছাগল ও ভেড়ার পাল চুরি করে নিয়ে যায় এবং বসতভিটায় হামলা চালায়, যাতে পরিবারগুলো বাসস্থান ছেড়ে যেতে বাধ্য হয়। খবরে শুনে ভেবেছিলাম সামরিক অঞ্চল হলে হয়তো উগ্র বসতি স্থাপনকারীরা আর আসবে না, কিন্তু তারা কোনো আদেশই মানছে না। ঘোষণা শোনার পর তাদের অনুপ্রবেশ আর তাণ্ডব যেন আরও বেড়ে গেছে। জেরুজালেম সহ ওয়েস্ট ব্যাংক জুড়ে 50,000-এর বেশি প্যালেস্টিনিয়ান খ্রিস্টান বসবাস করে। স্থানীয় মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান প্যালেস্টিনিয়ানরাও ইহুদি বসতি স্থাপনাকারীদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না। ইসলামাবাদ স্মারকলিপির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করা হলেও ওয়াশিংটন সেই চুক্তি লঙ্ঘন করে সংঘাত উস্কে দিয়েছে বলে দাবি তেহরানের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, আমেরিকা শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হবে না। একই সাথে কাতারের মাধ্যমে বার্তা লেনদেন চললেও ট্রাম্প প্রশাসনের সাথে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনার সিদ্ধান্ত হয়নি বলেও পুনর্ব্যক্ত করেন তিনি। ইসলামাবাদ সমঝোতা স্মারকে যুদ্ধের সমাপ্তির কথা বলা হয়েছিল। আমেরিকানরা সমঝোতা স্মারক লঙ্ঘন করায় আবারও সংঘর্ষ শুরু হয়। এটি এমন কোনো যুদ্ধবিরতি ছিল না যার মেয়াদ বাড়াতে হবে। স্মারকের মাধ্যমে মূলত যুদ্ধের সমাপ্তি ঘটেছিল, কিন্তু এখন আমরা এক নতুন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আরাকচি জানান, ওয়াশিংটন প্রশাসনের সাথে সরাসরি আলোচনার কোনো সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছেও না। তার মতে কাতার পাকিস্তানের মাধ্যমে কেবল উভয় পক্ষের বার্তা আদান প্রদান করা হচ্ছে। তবে হরমুজ প্রণালী সচল না থাকলেও পারস্য উপসাগরে বিকল্প ও সাময়িক সামুদ্রিক রুট নির্ধারণে এখনও কাজ করছে ইরান ও ওমানের কারিগরি দল। আপাতত আমরা একটি সাময়িক রুট নকশা করছি, যা পরবর্তীতে চূড়ান্ত রুটে রূপান্তরিত করা হবে। ইরান ও ওমানের বিশেষজ্ঞরা এ নিয়ে কাজ করছেন, যেখানে মূল বিশেষজ্ঞ হিসেবে সশস্ত্র বাহিনীও যুক্ত রয়েছে। আশা করছি শিগগিরই আমরা একটি ফলাফলে পৌঁছাতে পারব। তবে আমি জোর দিয়ে বলতে চাই, এই আলোচনা এবং হরমুজ প্রণালী খুলে দেয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এদিকে আমেরিকান অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা চরম সংকটে পড়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেল রপ্তানি বন্ধ হওয়া এবং কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের রাজস্ব মারাত্মক হ্রাস পেয়েছে বলে জানান তিনি। পণ্য পরিবহনের খরচ অনেক বেড়ে গেছে। আগে আমরা সরাসরি জাহাজে পণ্য নিয়ে আসতে পারতাম, কিন্তু এখন দীর্ঘ পথ ঘুরে আসছে। তেল বিক্রি করতে না পারায় আমাদের আয় কমেছে। বেশ কিছু কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজস্ব তো পাচ্ছিই না, উল্টো কারখানা চালু রাখতে সরকারকে অর্থ দিতে হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানে ইউএস ইসরায়েলি সামরিক অভিযানের আগে বিশ্ববাজারের প্রায় 1/5 তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো। সাম্প্রতিক সংঘাতের ফলে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাবের শঙ্কা তৈরি হয়েছে।
ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাংকের বেইত সাহুরে নিজেদের জমি রক্ষায় প্যালেস্টিনিয়ানদের পাশে দাঁড়িয়েছেন ইসরায়েলি ও প্যালেস্টিনিয়ান অধিকার কর্মীরা। শুক্রবার এসব জমিতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জমি মালিকদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করেন তারা। বসতি স্থাপনকারীরা স্থানীয় মানুষের বাড়ির কাছে তাঁবু গেড়ে বসেছে, ফলে জমির মালিকরা নিজেদের জমিতে যেতে, চাষ করতে এবং পরিচর্যা করতে পারছেন না। তাদের সহায়তা ও সুরক্ষা দিতেই আমরা এখানে এসেছি। এদিকে ওয়েস্ট ব্যাংকের কুসরা গ্রামে কয়েক মাস ধরে অবৈধ ইসরায়েলি স্যাটেলাইটদের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন স্থানীয় প্যালেস্টিনিয়ানরা। এমনকি এসব হামলায় নিহত হওয়ার মতো ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন ওয়েস্ট ব্যাংকের বাসিন্দারা। আমার ভাতিজাকে চোখের সামনে মরতে এবং ভাইকে গুলিবিদ্ধ হতে দেখার চেয়ে সেদিন আমি নিজেই মারা যেতাম, সেটাই ভালো হতো। কুসরার মেয়র তার বক্তব্যে ইসরায়েলি সেনাবাহিনীর বিভিন্ন দমনমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। আজ রাতে ইসরায়েলি সেনাবাহিনীর ট্রাক রাস আল আইনের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। সেখানে 3টি বাড়ি ঘিরে রাখা হয়েছে। ওই বাড়িগুলোর পরিবারগুলো এখনো অবরুদ্ধ অবস্থায় রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী চলতি বছর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা ও চলাচলে বিধিনিষেধের কারণে 2200 বেশি প্যালেস্টিনিয়ান বাস্তুচ্যুত হয়েছেন। চলতি বছর বসতি স্থাপনকারীদের হামলার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় নিহত হয়েছেন অন্তত 18 প্যালেস্টিনিয়ান। জাতিসংঘ সহ বেশিরভাগ দেশ ইসরায়েলি বসতিগুলোকে অবৈধ ও শান্তির পথে বড় বাধা মনে করলেও ইসরায়েল তা অস্বীকার করে আসছে। শেখ শরীফুজ্জামান, TVN 24 নিউজ ডেস্ক। দক্ষিণ পশ্চিম ফ্রান্সে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। ল্যান্ডস ডিপার্টমেন্টের লুগলন ও গ্যারন গ্রাম থেকে অন্তত 650 জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 1500 হেক্টরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে নিরলস কাজ করছেন শত শত অগ্নি নির্বাপক কর্মী। অন্যদিকে জার্মানির পশ্চিম সীমান্তে বনের ভেতরের মাটির নিচে সুপ্ত আগুন বা হটস্পট খুঁজে বের করে নেভানোর কাজ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহনকারী এই এলাকায় স্থলমাইনের ঝুঁকি থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, তবে এটি মূলত মাটির নিচের আগুন। আমরা মাটির নিচে থাকা উত্তপ্ত হটস্পটগুলো খুঁজে বের করে তা নিভিয়ে ফেলতে চেষ্টা করছি। তা না হলে আগুন মাটির গভীরে গিয়ে আবারও পুরো বনে ছড়িয়ে পড়তে পারে। বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে দেশের বৃহত্তম প্রাকৃতিক অভয়ারণ্য হাইফেন্সে। 1600 হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যাওয়ায় জরুরি সহায়তায় 3টি হেলিকপ্টার ও 2টি ওয়াটার বোম্বার উড়োজাহাজ পাঠিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ক্রোয়েশিয়ার উপকূলীয় শহর জাদার এবং পেলিজেসাক উপদ্বীপে দাবানল ছড়িয়ে পড়ে আঙুর বাগান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওমিস শহর থেকে অন্তত 1200 মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। এমন পরিস্থিতিতে ব্রিটেন জুড়ে নাগরিকদের মোবাইল ফোনে পাঠানো হয়েছে দাবানলের উচ্চ ঝুঁকির বিশেষ সতর্কতা। চলতি গ্রীষ্মে পরপর কয়েকটি দাবদাহের কবলে পড়া ইউরোপের দাবানলের এই আগ্রাসন জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনে জুলাই মাসের রেকর্ড খরা এবং একই বছরে পরপর আসা দাবদাহের কারণে দেশটির কৃষিখাত চরম সংকটের মুখোমুখি। ইংল্যান্ডের টুরোর কাছে একটি খামার পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে 65 মিলিয়ন পাউন্ডের নতুন আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তিনি বলেন, তহবিলের এই অর্থায়নের পাশাপাশি কৃষকদের জন্য নতুন কিছু ছাড় দেওয়া হবে। কৃষিখাতের পরিকাঠামো দ্রুত গড়ে তুলতে আগামী সপ্তাহ থেকে জাতীয় পরিকল্পনা কাঠামোয় নীতিগত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। এর ফলে জল সংকট কাটাতে খামারগুলোতে দ্রুত জলাধার নির্মাণ সম্ভব হবে। Next week in the national planning framework so that we can get the farm infrastructure built more quickly, particularly those reservoirs. So it's a package of support that covers a number of things. ব্রিটেনে বর্তমানে প্রায় 45 মিলিয়ন মানুষ খরা কবলিত এলাকায় বসবাস করছেন। দেশের খাদ্য উৎপাদন ব্যবস্থা স্বাবলম্বী করতে 10 বছর মেয়াদী কৌশলগত জাতীয় পরিকল্পনা আনার কথা জানান প্রধানমন্ত্রী বার্নহাম। As part of national resilience, national infrastructure, we need to be able to guarantee our own food production going forward.
জাতীয় খাদ্য নিরাপত্তা সুসংহত করা এবং খরার মতো প্রাকৃতিক বিপর্যয় থেকে কৃষিখাতকে রক্ষা করতে ব্রিটেনের সরকার ও জাতীয় কৃষক ইউনিয়ন একসাথে কাজ করবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।